তুমি তো গহনার বাক্সটা কৃষাণুর দিদির হাতে তুলে দিয়েছিলে বর্ষা, তাই না? তুমি এই কাজটা করেছো, এমনটাই বলছে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৃষাণুর মা বলছে, দেখুন, আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমাদের সাথে সৎ থাকতে হবে। আপনার মেয়ে আমাদেরকে একটা মিথ্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর তখন আরো বলছে, আরে যা হয়েছে হয়েছে, সবাই আমরা জানি। আমাদের সেই উদারতা আছেই বলে আমরা ওই মেয়ের সঙ্গে আমাদের ছেলের সামাজিকভাবে বিয়েটা দিয়েছি, কিন্তু আপনাদের সেই উদারতা নেই। সেই জন্যই মিথ্যের মধ্যে আপনার মেয়েকে ঢুকিয়ে দিয়েছেন। একটা প্রেগনেন্ট মেয়ে যে কিনা বিয়ের আগে এমন করেছে, ওইরকম মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়েটা কিছুতেই দেব না। তখন এই কথা শুনে অবাক হয় কমলিনী বলে, বিয়ে দেওয়ার তো আর কিছু বাকি নেই দিদি, বিয়েটা তো ওদের হয়েই গিয়েছে। আর তখন কৃষাণুর মা বলে, আপনারা তো সেই সুযোগটাই নিয়েছেন যে মেয়েকে হাত ধুয়ে দিবেন, ব্যাস, আপনাদের কোনো আর দায়িত্ব নেই। আর তখন মিঠি একটু রেগে যায়, রেগে গিয়ে বলে, মা, ওনারা যদি আমাকে রাখতে না চায়, তাহলে তুমি তোমার মেয়েকে তো আরো অশিক্ষিত বানাওনি। আমি কারো হাতে পায়ে ধরে জোর করে তাদের বাড়িতে থাকতে চাই না, আমাকে তোমরা এখান থেকে নিয়ে যাও। কমলিনী বলে, কি বলছিস মা, কত বড় কেলেঙ্কারি হবে সেটা তুই ভাবতে পারছিস? আর তখন বলে যে কাল তোর বউ ভাত, তার মধ্যে এটা হয়? আর তখন মিঠি বলে, বুঝতে পেরেছি আমি মা, কিন্তু কিন্তু এর থেকেও অনেক বেশি কেলেঙ্কারি হবে যদি ওনাদের অনিচ্ছেতে আমি এই বাড়িতে থেকে যাই। তখন নতুন বলে, কৃষাণু, তোমাকে আমি একটা কথা বলছি, হ্যাঁ আমি ধরে দিলাম যে ওই রিপোর্টটা ঠিক। ওর জীবনে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা যদি ও প্রেগনেন্ট হতো, তাহলে তুমি কি এই বিয়েটা করতে না? আর তখন বলো তো আমায় কৃষাণু, যে এই ঘটনা কিসের জন্য ঘটেছে আর কোথা থেকে ঘটেছে? তোমার প্রস্তাবে, তোমার বাড়িতে আসার পথেই কিন্তু এই ঘটনাটা তোমার চোখের সামনেই ঘটেছে। সবকিছু তো তোমার সামনেই ঘটেছে, তাই না? তুমি তো তখন ওর পাশে ছিলে, তাহলে এখন এখন কেন এমন করছো? আর তখন দেখা যাবে কৃষাণু বলতে থাকে, এর জন্য আমি অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, এর জন্যই তো আমি বিয়েটা করেছি। তখন এই কথা শুনে মিঠি চমকে যায়। মিঠি বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়েটা করোনি কৃষাণু, তুমি আমাকে মহত্ব দেখানোর জন্য বিয়েটা করেছো, দায়মুক্ত হতে বিয়েটা। তখন কৃষাণু বলে, মিঠি, তুমি যাই বলো না কেন, তাতে কিন্তু সত্যিটা মিথ্যা হয়ে যাবে। আর এটা সত্যি, তুমি সবকিছু জেনে শুনে আমাকে তুমি ঠকিয়েছো। আর তখন মিঠি অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে কৃষাণু বলে, শুধু তুমি না, তোমার গোটা পরিবার আমাকে ঠকিয়েছে। এরপর বলে, তোমার পরিবার তো আমাকে সত্যি কথাটা বলে দিতেই পারতো, পারতো না বলো? বলে দিতে তো পারতো, আর ওরা বলেনি। তুমি তো অন্তত বলে দিতে পারতে সত্যিটা। মিথি, তুমি একবার বলে দেখতে, হয়তো তুমি সত্যিটা বলে দিলে আমি কিছুই মাইন্ড করতাম না, আমি মাইন্ডই করতাম না, হয়তো সবটা জানার পর আমি একই সিদ্ধান্ত নিতাম। আর সেটা তুমি খুব ভালো করেই জানতে, তাই না? হ্যাঁ, হয়তোবা আমি বাচ্চাটাকে রাখতাম না, হয়তো বাচ্চাটাকে অ্যাভয়েড করতাম, আবার হয়তোবা রাখতেও পারতাম, তাই না? আর সেটা তো পরের কথা মিঠি, কিন্তু তুমি একবার সত্যি কথাটা বলে দিতে তো পারতে, যে মানুষটার সঙ্গে আমি বিবাহিত, যে মেয়েটাকে আমি বিয়ে করেছি, যে মেয়েটা কিনা সৎ, আর সেই মেয়েটা এত বড় একটা বিষয় নিয়ে আমাকে মিথ্যে কথা বলবে, সেটা আমি জানতাম। হ্যাঁ, তখন দেখা যায় মিঠি বলে, তুমি জেনে গিয়েছো তো যে আমি অসৎ? আর তখন বলে, না, আমি না, রিপোর্ট বলছে। আর তখন কৃষাণুর মা বলে, এখনই যখন বললেন, তখন কেন এই কথাগুলো বললেন না? তখন আমার ছেলেকে ওই কথাগুলোর মধ্যে রাখলেন না কেন, বলুন? আর বলে, আমি তো শুনেছি আপনার শরীর খারাপ বলে আপনি ডক্টর দেখাতে গিয়েছিলেন, বলে মেয়েকে নিয়ে গাইনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেই দিন থেকে আপনারা জানতেন যে আপনাদের মেয়ে প্রেগনেন্ট। আর তখন এই কথা শুনে অবাক হয়ে থাকে মিঠি। এরপর বলতে থাকে, এখন তো কৃষাণু আমাদেরকে সব কথা বলেছে, কৃষাণুর কাছ থেকে তো আমরা সবকিছু শুনেছি। আর তখন বলে, এই কথাটা তো অস্বীকার করতে পারবেন না। আর তারপর আরো বলছে কৃষাণু যে আপনারা আপনারা আমাকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চেয়েছিলেন, কিন্তু সত্য কখনো চাপা থাকে না, যা সত্যি তা তো একদিন না একদিন প্রকাশ পায়, তাই না? আর তখন বলতে থাকে, আপনি আমাকে যতই অন্ধকারে রাখতে চান, শেষ পর্যন্ত কিন্তু অন্ধকারে রাখতে পারেননি। আর সেই সত্যিটা একদিন সামনে আসে। আর তখন কমলিনী বলে, তোমার কি মনে হয় কৃষাণু, আমি মেয়ের
গয়নার বাক্সতে সেই রিপোর্টটা লুকিয়ে রেখেছিলাম, বক্সে ইচ্ছে করে ভরে দিয়েছিলাম মেয়েটার সংসারটা ভেঙে যাবে বলে। আর তখন দেখা যায় কৃষাণু বলে, না না, কে গয়নাটা রেখেছে সেটা আমার জানার দরকার নেই। দেখুন, সেটা তো আমার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে মিঠিকে পছন্দ করে না আপনাদের বাড়িরই কেউ, যে সে ইচ্ছে করে বক্সের মধ্যে এই রিপোর্টটা রেখে দিয়েছে। কিন্তু এই কাজটা যেই করে থাকুক না কেন, হ্যাঁ আমিও দেখবো, যেই কাজটা করুক না কেন আমি দেখবো, তার বিচার চাই আমি। নতুন তখন বলতে থাকে যে কৃষাণু, আমি তোমাকে বলছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর তখন দেখা যায় মিঠি বলতে থাকে, প্লিজ নতুন কাকু, আমি কারো কাছ থেকে এরকমটা চাই না, ঠিক আছে? তুমি তুমি যদি বলে দাও, আমাকে যদি তোমাদের বাড়িতে জায়গা দিতে না পারো, তাহলে আমি তোমাদের বাড়িতে যাব না, কিন্তু এই বাড়িতে এক মুহূর্তও আমি থাকতে পারবো না। আমি হাতে পায়ে ধরে ভিক্ষে করে এই বাড়িতে আমি থাকতে চাই না। আর তখন বলছে যে আমার লেখাপড়া সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে। তুমি তো আমাকে শিখিয়েছিলে যে মাথা নত না করতে, মাথা উঁচু করে বাঁচতে। আজ তুমি আমাকে মাথা নত করতে বলছো? কেন বারবার বলছো যে আমার কোনো দোষ নেই? কেন ওদেরকে বোঝানোর চেষ্টা করছো? দরকার নেই তো। আর আমি নিজে তো বুঝতে পারছি যে আমার কোনো দোষ নেই। আর তখন বলে যে যেদিন ওরা বুঝতে পারবে সেদিন অবশ্য আমি ভাববো যে আমি ফিরে আসবো কিনা। এমনও হতে পারে যে এই সম্পর্ক থেকে সেদিন আমি অনেক দূরে চলে যাব। আর শোনো কৃষণ, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আজ থেকে তুমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও। আর তখন দেখা যাবে কৃষাণুর বাবা বলতে থাকে, তোমরা যতটা সহজ ভাবছো আমাদের বাড়িতে কিন্তু, মানে আমাদের পক্ষে কিন্তু এটা সহজ নয়। আমাদের তো আত্মীয় স্বজন আছে, তারা তো এই খবরটা জেনে যাবে। আর তখন কৃষাণু বলে যে আচ্ছা, যখন আমি নির্যাতনের শিকার হয়েছিলাম তখনও তো আপনারা বউ করে আনতে চেয়েছিলেন, তখনও তো আপনাদের আত্মীয় স্বজন আপনাদেরকে বয়কট করেছিল। আর সেই ব্যাপারটা যখন আপনারা, মানে সেই ব্যাপারটা নিয়ে যে অপমান করতে পারে, তখন কি আপনাদের মাথায় আসেনি? আর তখন কৃষাণুর মা বলতে থাকে, ও দেখেছো, এখন মেয়েটা আমাদেরকে দোষারোপ দিচ্ছে, এখন নাকি আমাদেরই দোষ। ওরা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, সেটা কোনো দোষ নেই। আমি অনেক মেয়ে দেখেছি, মানে এদিকে কৃষাণুর বোন বলছে যে আমি অনেক মেয়ে দেখেছি মিঠি, কিন্তু তোমার মতো নির্লজ্জ মেয়ে দেখিনি। তুমি তো ঠান্ডা মাথায় মানে কোনো মানুষও খুন করতে পারো। আর তখন দেখা যাবে মিঠি বলতে থাকে, হ্যাঁ, অথচ দেখো এই ঘটনাটা ঘটার আগে আমি তোমার কাছে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলাম, আর এখন এখন তোমার কাছে আমি খারাপ হয়ে গিয়েছি। আমার কাছে কিন্তু তোমার জায়গাটা বদলায়নি দিদি, তোমার জায়গাটা সেই জায়গাতেই রয়েছে, এবারে সকলেরই জায়গাটা বদলায়নি। কিন্তু এতটুকুই বুঝতে পারলাম যে তোমরা তোমরা যতটা উদারত, মানে বেলেম করো, কিন্তু তোমরা অতটাও উদার নয়। বুঝতে পেরেছি সেটা আমি। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কৃষাণুর বাবা। আর তখন বলতে থাকে যে তার মানে বলতে চাইছো তোমার এই প্রেগন্যান্সি, এটাকে আমরা সাপোর্ট করছি না, তার জন্য আমরা উদার নই, আমরা খারাপ? আর তখন বলে, দেখো আমাদের এত উদার দরকার নেই, আমাদের যা আছে তাতেই আমরা ঠিক আছে। আমার ছেলের জীবনে এত, মানে এই এরকম একটা দৃশ্য ঘটে গেল, এটাই আমরা কিন্তু কিছুদিন পরেই মানে আমাদের ছেলের বিয়ে দেব। আর তখন দেখা যাবে বলতে থাকে, অল দ্য বেস্ট আঙ্কেল, আপনার ছেলেকে আপনার বিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর মা মা চলো বাড়িতে চলো, আমি বাড়িতে যেতে চাই। তুমি দেখো ভেবে বলো যে তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব না। আর তখন দেখা যাবে নতুন মিঠির কথা শুনে বলতে থাকে, বোকার মতো কথা বলিস না, তোর বাড়িতে তুই যাবি, তুই এখন থেকে তোর বাড়িতেই থাকবি, তোর নিজের বাড়িতে থাকবি, মাথা উঁচু করে থাক, নিজের ক্যারিয়ারটা গড়ে তুলবি। এই ছেলেটার জন্য তুই নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছিস, তুই বিদেশ যেতে চেয়েছিলি, কিন্তু এই ছেলেটার জন্য তুই বিদেশ যাসনি, কারণ এই ছেলেটা চেয়েছে তোরা বিয়ের পর দুজন একসঙ্গে বিদেশ যাবি। ও অনেক হয়েছে, এবার এনাফ ইজ এনাফ, নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নে মিঠি। আজকের দিনে কারো উপর ভরসা করতে নেই, নিজের পায়ে তলাটা শক্ত করতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়। তুই আজ থেকে মাথা উঁচু করেই বাঁচবি, অন্যের উপর ভরসা করে বাঁচা যায় না, কারণ কখন কারো মনে হবে কাছে টেনে নেবে, আবার কখন মনে হবে দূরে ঠেলে চলে যাবে। কেন তুই অন্যের উপর ভরসা করে বাঁচবি বলতো? তুই কি কারো খেলার পুতুল নাকি? যখন তোকে মনে হবে তুলে নিবে, আর যখন মনে হবে তোকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু না, সেটা হতে পারে না। মানুষের জীবনে কিন্তু কোনো কিছুই থেমে থাকে না, বুঝতে পারলি তো? তুই এবার থেকে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলবি, দ্যাটস ইট। আর তখন দেখা যায় এদিকে কমলিনী বলছে, কৃষাণু, একটা সম্পর্ক তুমি এভাবে ভেঙে দিবে বাবা? আর তখন বলে, সম্পর্ক আমি ভাঙিনি, সম্পর্ক ভাঙার জন্য দায়ী আপনারাই। আর তার কমলিনী বলে, তার মানে এটাই তোমার শেষ কথা তো? আর তখন কৃষাণুর মা বলে, আমরা না অনেক উদার, আর এই উদার দেখেই সম্পর্কটা এতদূর এগিয়ে নিয়েছিলাম। আমরা আপনার মেয়েকে নিজের মেয়ে হিসেবে ভেবেছিলাম। ও যখন ভালোবাসার এমন ভাবেই দাম দিল, তাহলে আর কোনো কথা নয়। প্লিজ
প্লিজ আপনারা এই ব্যাপারে আর কোনো রিকোয়েস্ট করবেন না। কৃষাণুর বাবা বলছে কৃষাণু যদি এর পরেও এত কিছু জানার পরেও সিদ্ধান্ত নিতে চায় তাহলে ওকে আলাদা করে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এই বিয়েটার মধ্যে আমরা আর জড়াতে পারবো না। আর তখন কৃষ্ণকলি বলতে থাকে না বাবা, আশা করি ভাই এত দূর অব্দি এগোবে না। আর তখন দেখা যাবে কৃষ্ণকলির হাজবেন্ড বলছে একটা জিনিস ভেবে দেখো কৃষাণু, যেই মেয়েটা বিয়ের আগে এই অবস্থা করতে পারে সেই মেয়েটা বিয়ের পরও যে তোমাকে ঠকাবে না, সারা জীবন ঠকাবে না, তার কিন্তু কোনো মানে নেই। তখন মিঠি বলে আমি তো নিজে থেকেই বলছি আমি চলে যাব, এত কথা বলার তো কিছু নেই, আমি চলে যাব, কোনো চিন্তা নেই। আর আপনারা কেন এটা বুঝতে পারছেন না সেটা আমি বুঝতে পারছি না। মা আমি বাড়িতে চলে যাব। আর তখন কৃষাণুর মা বলতে থাকে আচ্ছা গয়নাগাটি গুলো কি হবে, ওগুলো তো নিয়ে যেতে হবে। আর তখন নতুন বলে যে হ্যাঁ আমাদের যে গয়নাগুলো আছে সেগুলো আমরা নিয়ে যাব, কিন্তু কালকে পাঠিয়ে দেবেন, আজকে নেওয়ার কোনো দরকার নেই, এত তাড়াহুড়ো নেই। কিন্তু বাকি যে গয়নাগুলো আছে সেগুলো তো আপনাদের, তাই আপনাদের গয়নাগুলো আমরা নিতে পারবো না, সেগুলো আপনারাই রেখে দেবেন। আমরা আমরা এতটা ছোট নয়। আর তখন দেখা যাবে কৃষাণু বলতে থাকে যে বিয়েটা হয়নি আর গয়না দিয়ে কি হবে। আর তখন দেখা যায় নতুন বলতে থাকে বিয়েটা হয়ে গিয়েছে কৃষাণু। তখন কৃষাণুর মুখে এমন কথা শুনে মিঠি চমকে যায়। এরপর বলতে থাকে যে বিয়েটা কিন্তু সবভাবেই হয়ে গিয়েছে, শুধু সামাজিকভাবে বৌভাতটাই বাকি রয়েছে। এখন এখন যদি তুমি এই বিয়েটা না মানতে চাও, আলাদা হতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ডিভোর্স নিতে হবে। আর সেটা যত তাড়াতাড়ি করবে তাতেই মঙ্গল। বুঝতে পেরেছো? আমাদের মিঠি, আমাদের মেয়েটা মুক্তি পাবে। আর তখন বলতে থাকে যে মিঠি, তখন মিঠি বলে আমি তৈরি। এরপর মিঠি হাত জোড় করে বলছে আসছি। আমি পায়ে প্রণাম করলাম না, পায়ে হাত দিয়ে, কারণ আপনাদের কাছে আবার মনে হবে আমি আমি অসৎ, তার জন্য হয়তোবা আপনারা বয়কট করতে পারেন, তার জন্য হাত দিয়ে নমস্কার করলাম। আর কৃষাণু, তুমি আমার বিপদে অনেক কিছু করেছো, আমার পাশে থেকে আজকে যাই কিছু হয়ে যাক না কেন আমি তো এটা বলতে পারি না তোমার অবদানটা। আর তুমি এই ডিভোর্সটা দেওয়ার জন্য যা যা করার দরকার তুমি সবকিছু করো, আমাকে জানিও যে কি কি করতে হবে, আমি সবটাই করে দেবো। এরপর তোমার সাথে যার বিয়ে হবে তুমি তোমার যেন সব দিক থেকে যেন সে তোমার যোগ্য হয়, মিথ্যের সাথে যেন তোমার সহবাস করতে না হয়। ভালো থেকো, আসছি। এই বলে মিঠি সেখান থেকে চলে যায়, মিঠির পিছন কমলিনীও চলে যায়। এরপর নতুন চলে যাবে, নতুন সেই মুহূর্তে দেখা যাবে নতুন বলতে থাকে সবাইকে যে কাজটা কিন্তু ঠিক করলেন না, কাজটা আজকে হয়তোবা করেছেন, বুঝতে পারেননি, কিন্তু একদিন ঠিক বুঝবেন। সেদিন হয়তোবা সেদিন হয়তোবা হাজারবার চেষ্টা করলেও আমার মেয়ে ফিরে আসবে না। আমার মেয়ের অত্যন্ত অনেক আত্মসম্মান বোধ, আর সেই আত্মসম্মান বোধ আর তার উপর জেদ জেদ নিয়ে আমার মেয়েটা কিন্তু ঠিক এগিয়ে যাবে, কিন্তু সেদিন কখনো হয়তোবা আপনারা ওকে পাবেন না। তখন বলে কৃষাণু অল দ্য বেস্ট, এ কথা বলে নতুন সেখান থেকে চলে যায়। দেখা যাবে বাড়িতে চলে যায়, সবাই ওয়েট করতে থাকে। আর তখনই সামনে বর্ষা থাকে, বর্ষা তখন কমলিনীকে দেখে বলতে থাকে মামুনি এসে গিয়েছো, কখন থেকে আমরা সবাই ওয়েট করছি শোনার জন্য যে মিঠি কেমন আছে, কেমন আছে মিঠি। আর তখন কমলিনীর মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। কমলিনী চুপ করে গিয়ে বসে পড়ে। আর তখন বড় ঠাম্মি বলে মিঠি কেমন আছে, সবকিছু ঠিকঠাক আছে তো, আর শ্বশুর বাড়িটা তো অনেক ভালো। আর তখন দেখা যাবে লক্ষ্মীমণি বলতে থাকে যে আমাদের কথা কিছু বললো বৌমা। আর তখন বলে সেই কথা বরঞ্চ আপনারা মিঠির কাছ থেকেই শুনে নেবেন। আর তখন বলে ওই তো ওই তো মিঠি চলে এসেছে। এরপর মিঠিও চলে আসে। আর তখন কুচি বলতে থাকে কি রে আজকে আজকে তোরা এলি কি করে, মানে আজকের দিনে তোকে আসতে দিল, আজকে তো তোর কাল রাত্রি। আর তখন দেখা যায় কি জানি বাবা, আরে ওই বাড়ি তো দেখছি বড্ড বেশি আধুনিক, তোকে আজকের দিনে আসতে দিল। এদিকে তখন বর্ষা আর রেশমি তো খুব ভালো করে বুঝতে পারে কিসের জন্য, ওরা মিঠি মিঠি হাসতে থাকে। আর তখন দেখা যাবে মিঠিল বলতে থাকে কি রে মিঠি তুই একা বর আসেনি, আর তার বলে নতুন কাকুই বা কোথায়। এরপর দেখা যায় বলতে থাকে যে কিছু ওষুধ শেষ হয়ে গেছে বললো, তাই নতুন কাকু সেই ওষুধগুলোই আনতে গিয়েছে, এখনই আসবে। তখন মিঠিল বলে মিঠি বল কিছু হয়েছে কি, কি হয়েছে তোর মুখটা ভার হয়ে আছে। আর তখন বাবিল বলতে থাকে ওই তো চলে আসতে হলো তো, আমাদের ছেড়ে থাকতে পারলি না তাই তো, আমি জানতাম জানতাম। তখন বুবলাই বলে আরে ছাড় তো এখন, ওকে বসতে দে, এই বলে বসিয়ে দে। তখন বুবলাই বলতে থাকে তুই ঠিক করেছিস এসেছি, আজকে তো কাল রাত্রি একসঙ্গে থাকতে পারবি না, তার থেকে বরঞ্চ এখানেই থাক, কি বলিস। আর তখন দেখা যায় মিঠি বলতে থাকে শুধু আজকে কেন দাদা ভাই, আমি তো এখানে বরাবর থাকবো বলেই এসেছি, ও অবশ্য তোরা যদি আমাকে থাকতে দিস। তখন মিঠির মুখে এমন কথা শুনে চমকে যায়। এরপর বলতে থাকে আজ থেকে তোদের এখানেই থাক, অবশ্য তোরা যদি থাকতে দিস তো। বড় ঠাম্মি বলতে থাকে যে এই সমস্ত তামাশার কথা কেন বলছিস রে, এই সমস্ত কথা কেউ বলে, অলক্ষণের কথা। আর তখন প্রসম বলতে থাকে এই মিঠি, এই মেয়েটা না বড্ড পাকা হয়েছে, কি হয়েছে হ্যাঁ,
কি হয়েছে, এই ধরনের কথা বলছিস কেন? রেশমি বলে, তা হ্যাঁ রে, শ্বশুর বাড়ি খুব যত্ন আত্তি করলো বুঝি। বর্ষা তখন বলে, উফ বাবা, ভয়ে না আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করছিল। তখন এমন কথা শুনে কমলিনী তো বুঝতে পারে। কমলিনী বলে, কেন বর্ষা, তোমার বুকটা ধুকপুক করছে কেন? তখন বলে, বারে মামুনি, এরকম একটা কথা বললে ভয় লাগবে না? আর তখন বলে, মামুনি ওকে নিয়ে চলে এলে কেন গো? বিয়ের পরদিন কেউ এভাবে নিয়ে আসে? আর তখন বলে, কত নিয়ম কানুন থাকে তো সেই বাড়িতে। কুর্চি বলে, হ্যাঁ মানে আমিও সেটাই বলছি যে আচ্ছা, ওকে মানে এত কি দরকার বলতো, যে আধুনিকতা তো কোনো দরকার ছিল না। বিয়ের পরের দিন কি মেয়েকে কেউ নিয়ে আসে? আর তখন দেখা যাবে কমলিনী বলে, এর মধ্যে কোনো আদুকিনতা নেই দিদি ভাই, ওদের নির্দেশ। তখন এদিকে কথা শুনে বর্ষা খুশি হয়ে যায়। আর তখন কুর্চি বলে, মানে? তখন লক্ষ্মী বলে, ও বৌমা, কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। বাবিল বলে, মা কি হয়েছে বলো তো, কোনো ঝামেলা হয়েছে নাকি? বুবলাই বলে, আরে ঝামেলা কার সাথে হবে? মিঠির সঙ্গে। মিঠির সঙ্গে ঝামেলা কেন হবে? ও মিঠি, কি হয়েছে বল না। আর তখন মিঠি বলে, বললাম তো, আমি আমি আজ থেকে এখানে তোদের সঙ্গেই থাকবো, অবশ্য তোরা যদি থাকতে দিস। আমি ওই বাড়িতে আর যাব না। ওরা বলেছে যে ওদের এরকম বউ চাই না, ওরা ওই বাড়িতে আমাকে থাকতে দেবে না। বুবলাই তখন বলে, মানেটা কি, বললেই হলো নাকি? এখন এসব কথা উঠছে নাকি? সবকিছু দেখে তাহলে ওরা এই বিয়েটা দিল কেন? ওরা আগে দরদটা দেখিয়েছে আর এখন এসব কথা উঠছে। তখন বলে, মানে আমার মনে হয় যে এখন পাড়ার লোকেরা নানান কথা বলছে, তাই ওরা রূপটা পাল্টে দিয়েছে, তাই না? আর তখন বলছে, না, এভাবে তো হতে পারে না। ইয়ার কি হচ্ছে নাকি? আমার বোনটা কি পুকুরে পাওয়া চোদ্দ না, যে যখন ইচ্ছে হলো বিয়ে দিল আর বিয়ের পরের দিন বাপের বাড়িতে পাঠিয়ে দিবি? ভাবিল আমি যাব ওই বাড়িতে, দেখি ওরা কি বলে। ইয়ার কি হচ্ছে না? তখন দেখা যাবে মিছিল বলে, দাঁড়াও দাঁড়াও, আগে ভালো করে শুনে নাও তোমরা। তখন বর্ষা বলে, শোনার কি আছে? এখানে তো শোনার কোনো কথা নেই। এটা তো অসভ্যতা, তাই না? সবকিছুর তো একটা সীমা থাকে। সবকিছুর একটা সীমা থাকে, সেটা অতিক্রম করা যায় না। একটা মেয়ের কালকে বিয়ে হলো আর আজকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল, এটা কি হয় কখনো? টাকা খরচ করে বিয়েটা দেওয়া হলো আর আজ বলছে মেয়েটাকে ও বাড়িতে থাকতে দেবে না, এটা কি হয় কখনো? তখন বর্ষার এমন বাড়াবাড়ি দেখে রেগে যায় কমলিনী। আর কমলিনী তখন বলে, তুমি চুপ করো বর্ষা, তুমি একটা কথাও বলবে না। আগে গহনার বাক্সের ভিতরে একটা রিপোর্ট রেখে দিয়েছিল কেউ। তুমি তো গহনার বাক্স কৃষাণুর দিদির হাতে তুলে দিয়েছিলে। তখন এ কথা শুনে ভয়